বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। শয়তান কালো কাওয়া বাসায় চলে আসে, তার বউকে ধুলাই করতে থাকে, ইচ্ছা মতো মারতে থাকে তার বউকে। তার বউ তো অনেক চিল্লা পাল্লা করছিল, ব্যথায় কাঁপছিল। হায় হায় রে, মরে গেলাম রে, কে কোথায় আছো? আমাকে বাঁচিয়ে দাও, আমাকে মেরে ফেললো রে, শয়তান কাল আমাকে মেরে ফেললো। গরির বাচ্চা, তুই চালু করে বল, তুই এত টাকা পয়সা কোথায় পালি? এ বাড়িঘর ঠিক করেছিস, মিস্ত্রি কি তোর ভাতার লাগে নাকি? এগুলো কি তুই মিস্ত্রি, তোর কি খালু লাগে নাকি ভাতার লাগে নাকি তোর ফুপা লাগে নাকি তোর খালু লাগে? কোনটা চালু করে বল, আমি টাকা চাইলে তো না করে বসিস। কালু তো মদ খেয়ে গেছিল, মাথায় ছিল, ইচ্ছা মতো ধুলাই করতে থাকে গরিবকে। অন্যদিকে কালুর ছোট ছেলে তখন টুনটুনি পাখির কাছে উড়ে চলে যায় সহযোগিতার জন্য। টুনটুনি আন্টি চালু করে আমার মাকে বাঁচিয়ে নিন। আমার আব্বু মদ খেয়ে এসে আজকেও মাকে ধরে অনেক মারছে, মা কান্নাকাটি করছে, প্লিজ তাকে বাঁচিয়ে নিন। মা তুমি চালু করে যাও, গড়ি আন্টি কান্না শোনা যাচ্ছে, অনেক জোরে জোরে চিৎকার করছে, না হলে মেরে ফেলবে। চালু করে যাও মা, বাঁচিয়ে নাও আন্টিকে। নুপুর মামনি, তুমি ঘরের দরজা বন্ধ করে এখানে বসে থাকো, আমি গিয়ে ওর মাকে গিয়ে বাঁচিয়ে নিয়ে আসি, না হলে শয়তান কালো মেরে ফেলবে। চলো বাবা, খোকা বাবা, চালু করে চলো। টুটুর পাখি চালু করে কালুর বাসায় চলে আসে, তার হাত থেকে লাঠি নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং কি গরিব তো টুনটুনি পাখির পিছে গিয়ে লুকিয়ে যায়। হাই হাই রে, টুটু ডাপু শয়তানের বাচ্চা আমাকে মেরে ফেলেছে রে, আমার ডানাটা ভেঙে দিয়েছে একবারে। টুটু ডাপু সময় মতো তুমি এসে আমাকে বাঁচিয়ে নিয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কালু ভাই, তুমি এত খারাপ কি করে হতে পারো? জানোয়ারের মতো মেরেছো, দেখো তো কতটা ব্যথা পেয়েছে, সেটা কেটে কুটে গেছে জায়গা জায়গায়। এবং কি তুমি মদ খেয়ে যেভাবে মারামারি করছো, কিছু মারে তো মারছো কেন? গরিবকে কি দোষ করেছো? হারামজাদিকে আমি বারবার করে বলেছি, দেখ সকাল হতে হতে আমাকে টাকা দিয়ে দিবি, টাকা চাইলে তো বসে তুমি না করে বসে, এই কারণে তো ধুলাই কাটছে আমার হাতে। টুনটুনি আপু দেখো, তোমার কাছ থেকে যে টাকাগুলো ধার নিয়ে এসেছিলাম সেই টাকাগুলো দিয়ে আমি বাড়িঘর ঠিক করিয়েছি। সে তো নেশা করে যেখানে সেখানে পড়ে থাকে, আমি ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবো বৃষ্টির দিনে? দেখো এই কারণে কত মারা মেরেছে আমাকে। দেখো কালু ভাই, তোমার লজ্জা করে না? তুমি গরিবের কাছে টাকা চাও যে, তোমার লজ্জা করে না একটু? কারণ তুমি তো এক টাকাও কাজ কাম করো না। কাজ কাম করে আগে গরিবের কাছে টাকা দাও, তারপর তার কাছ থেকে তুমি টাকা চেয়ে নিয়ে যাও। কেমন এত খারাপ করো তুমি? টুনটুনির কথা শুনে কালু তো কোনো কিছুই বলে না, সে তখন সেখান থেকে উড়ে চলে যায় অন্য জায়গায়। টুনটুনি আপু প্লিজ, তুমি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে, আমার ডানাটা মনে হয় ভেঙে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে আমি ব্যান্ডেজ করিয়ে নিয়ে আসবো, ওষুধ লাগালে ঠিক হয়ে যাবে। টুনটুনি পাখি তখন গরিবকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার তখন ব্যান্ডেজ করে দেয়, পুরো ডালটার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। অন্যদিকে গরিব অনেক কষ্ট হচ্ছিল, সব রান্না বান্না তখন গরিব ছেলেই করতে থাকে। গরিব সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে যায়, সে করতে থাকে। মা, আটার ভিতরে লবণ কত আনি দিব মা? নকুল বাবা, তুমি 1 চামচ লবণ দাও আর একটু একটু করে পানি নিয়ে আটাটি মাখিয়ে নাও। তখন গরিব যেভাবে যেভাবে বলছিল তার ছেলে সেভাবে সেভাবে কাজ কাম করতেছিল। গরিব দেখে খুবই খারাপ লাগছিল, তারা রান্না বান্না কমপ্লিট করে ফেলে আমাকে রুটি সেঁকে নেয়। তারা খেতে বসেছিল, হাঁপাই তখন কালো সেখানে চলে আসে তার বন্ধুকে নিয়ে এবং কি সে জায়গায় এসে তখন কালো বলতে থাকে, আরে বন্ধু, থালি বাসন যা আছে সবই আমার, এগুলো সব নিয়ে যাও। আরে ভাই, তুমি আমাদের ঘরের সব থালি বাসন গুলো কেন নিয়ে যাচ্ছ? দেখো, তোমার স্বামী তো কাজ কাম করে না, আমার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছে, এখন তো টাকা পাবো না, তাহলে থালি বাসন নিয়ে যেতে হবে আমাদেরকে। সরো আমার রাস্তা থেকে। দেখেন ভাই, আমি আপনার হাতে পায়ে ধরছি, দেখেন আমি গরিব মানুষ, এই থালি বাসন গুলো নিয়ে গেলে খাবার খাবো কিসে, খাবার পাকাবো কিসে? এবং কি আমি গরিব মানুষ, এত টাকা পয়সা নিয়ে গিয়ে নতুন গুলো কিনে নেবো? প্লিজ যাই, নিয়ে যাই না। তাহলে আমার টাকা দিয়ে দাও, আমি কোনো কিছু নিয়ে যাবো না, সবই রেখে যাবো। চালু করে আমার টাকাগুলো দিয়ে দাও। তখন পেঁচা পাখিটি সব থালি বাসন ভরতে থাকে। অন্যদিকে গরিব ছেলে গিয়ে টুনটুনি পাখিকে দিয়ে ডেকে নিয়ে আসে চালু করে। দেখো টুনটুনি আপু, দেখো কালু কি করেছে, ঘরের থাল বাসন সবই বিক্রি করে দিয়েছে, মদ খেয়েছে, সেই টাকা দিয়ে আমি তো কি করবো বলো? আচ্ছা ভাই, আপনি কয় টাকা পাবেন বলেন দেখি আমার কাছে? কালু ভাই আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছে, 5,000 পাবো। এই নাও ভাই 5,000 টাকা। দ্বিতীয়বার কালুকে তুমি একটা টাকা ধার দিও না, তাহলে তুমি কিন্তু আর পাবে না, আশা করি তুমি বুঝতে পেরেছো। পেঁচা তখন টাকা নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে কালুর অনেক ঘুম পেয়েছিল, সে তখন বাসায় গিয়ে ঘুম এসে যায়। টুনটুনি আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার টাকা ঠিকই দিয়ে দেবো। আমার ডানাটা ঠিক হয়ে গেলে আমি কাজে লেগে পড়বো, ঘরে আর বসে থাকবো না, তারপরে তোমার টাকা আমি দিয়ে দিব টুনটুনি আপু।
গরি, তোমাকে টাকার চিন্তা করতে হবে না। তোমার যখন মন চায় তখন তুমি আমাকে কাজ করে দিয়ে দিও, সমস্যা নেই। মুকুল বাবা, তোমাদের বাসায় যদি অচেনা ব্যক্তি আসে তাহলে তুমি জোরে চিল্লানি দিও, তাহলে তোমাদের বাসায় আমি চলে আসবো, কেমন? টুনটুনি আপু, তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আসলে তুমি খুবই ভালো, তোমার মতো ভালো মানুষই হয় না। তখন টুনটুনি পাখি অনেক সহযোগিতা করে এবং কি অন্যদিকে তখন টুনটুনির মেয়ে একদিন তখন তাকে বলতে থাকে, না, আমি কিছুদিন ধরে দেখছি মুকুল ভাই স্কুলে যাচ্ছে না। মা, মুকুল ভাই একটু অসুখ বিসুখ হলে না তো যাই মা, গিয়ে আজকে আমি একটু দেখে আসি, সমস্যা কি? ঠিক আছে মামনি, তুমি যাও, গিয়ে খোঁজ খবর নিয়ে আসো, তারপরে এসে আমাকে বলো কি অবস্থা। টুনটুনির মেয়ে তখন মুকুলদের বাসায় উড়ে চলে যায়, গিয়ে দেখতে পায় মুকুল বাসা বাড়ি ঝাড়ু দিচ্ছে। টুনটুনির মেয়েকে দেখে সে লজ্জা পাচ্ছিল, তখন ঝাড়ুটা লুকাতে চেষ্টা করছিল। মা, তুমি ঝাড়ু চেয়েছিলে না, এই নাও ঝাড়ু নাও মা। মুকুল ভাই, আন্টির হাতে তো প্লাস্টার লাগিয়ে দিয়েছে, তাই না? আন্টি তো কাজ কাম করতে পারবে না। মুকুল আপু, আমি তো ভুলে গিয়েছিলাম। মুকুল ভাই, তোমার কি হয়েছে? কতদিন ধরে তুমি স্কুলে যাচ্ছ না কেন? মুকুল আপু, আমার স্কুল থেকে নামটা কেটে দিয়েছে, কারণ 1 বছর ধরে আব্বু আম্মু বেতন দেয়নি এবং 4-5 দিন ছুটি কাটিয়েছিলাম, এই কারণে আমার স্কুল থেকে নামটা কেটে দিয়েছে। মুকুল ভাই, এর মানে কি? তার মানে তুমি আর স্কুলে যাবে না? তোমার পড়ালেখা তাহলে এখানে কি শেষ হয়ে যাবে? ঠিক কথা বলেছো মামনি, ওর পড়ালেখা বন্ধ হয়ে গিয়েছে, ও বাসায় থাকে, কাজ কাম করে, আমি একটু আরাম পাই। কালকা থেকে আমাকে কাজে যেতে হবে, আর ও বাসায় থাকতে বাসায় কাজ কামগুলো আস্তে আস্তে করবে, আর কি করার আছে বলো? এসব কথা শুনে নূপুর তো চালু করে তার মার কাছে এসে সব কিছুই বলে দেয়। অন্যদিকে টুনটুনি পাখি তখন ঘুড়ির কাছে চলে আসে। ঘড়ি আপু, দেখো, তুমি এরকম ভুলটা কখনোই করো না। তোমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দাও, পড়ালেখা করলে বড় হয়ে তোমার ছেলে একদিন দেখবে অনেক বড় লোক হবে এবং অনেক টাকা পয়সা কামাতে পারবে। তোমাদের জীবনটা তখন বদলে যাবে, তাকে স্কুলে পাঠিয়ে দাও। দেখো টুনটুনি আপু, তুমি তো ঠিক কথা বলেছো মানছি, কিন্তু দেখো আমি গরিব মানুষ, এত টাকা পয়সা কোথায় পাবো? তাকে আমি কিভাবে পড়াবো বলো? গরিব, দেখো, তোমাকে টাকা পয়সার চিন্তা করতে হবে না, এখানে কিছু টাকা আছে, এগুলো রেখে দাও, চালু করে কালকা থেকে মুকুলকে স্কুলে পাঠিয়ে দাও। টাকা পয়সা চিন্তা একদিন করবে না, আমি তো আছি। মুকুল বাবা, তুমি মন দিয়ে পড়ালেখা করবে, তুমি পড়ালেখা করে বড় হয়ে তারপরে তোমার মাকে তুমি সুখে রাখলেই হবে। বুঝতে পেরেছেন কি বলেছি? আন্টি, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করবো, অনেক সুন্দরভাবে পড়ালেখা করবো, একদিন অনেক বড় হবো, আমার মায়ের আমি অনেক সুখে রাখবো। মুকুল তখন স্কুলে যাওয়া শুরু করে দেয়। অন্যদিকে গরির পাকনাও ঠিকঠাক হয়ে যায়। অন্যদিকে গরিব মানুষের বাসায় কাজ কাম করে তার সন্তানকে পড়াতো। এইভাবে দিনকাল কাটছিল এবং কি এইভাবে অনেক বছর কেটে যায়। মুকুল তো অনেক পড়ালেখা করে অনেক বড় হয়ে গিয়েছে, সে একটা অনেক বড় চাকরি পেয়েছে, সে 1 লাখ টাকা বেতন পায়। মা, আমি আজকে অনেক খুশি হয়েছি মা, এই নাও মিষ্টি এনেছি তোমার জন্য, এবং কি 1 লাখ টাকা বেতন পেয়েছি, প্রথম টাকা দিয়ে তোমার জন্য মিষ্টি এনেছি মা, এগুলো খেয়ে তুমি মিষ্টি মুখ করো। দেখো মুকুল বাবা, এই মিষ্টি এখন আমি খেতে পারবো না, সবার আগে টুনটুনি আন্টিকে খাইয়ে আসো মিষ্টি, তারপরে আমি খাবো, কারণ এই মিষ্টির হকদাসে একমাত্র টুনটুনি পাখি বেশি, কারণ সে সবকিছু সহযোগিতা করেছে, ছোটবেলা থেকে যত কিছু তোমাকে দিয়েছে। দেখো মা, আমি কোনো কিছু ভুলে যাইনি, আমার সব কিছু মনে আছে মা, তোমাকে খাইয়ে তারপরে আমি ওখানে যেতাম। চলো, তুমি যেহেতু খাবে না তাহলে চলো যাই। তাহলে চলো মা, আমরা সবাই মিলে আন্টির বাসায় গিয়ে মিষ্টি মুখ করবো, বেশি দেরি করা যাবে না মা, আমাকে কাজে ফিরতে হবে। চলো মা, আমরা চলে যাই, চলো। তখন তারা টুনটুনির কাছে উড়ে চলে যায়। টুনটুনি পাখি কথাটা শুনে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। আন্টি, এই নাও মিষ্টি মুখ করো, আমার বেতন ওখানে 1 লাখ টাকা, আমি প্রথম বেতন পেয়ে তোমাদেরকে মিষ্টি খাওয়ানোর জন্য ছুটে চলে এসেছি, এই নাও মিষ্টি খাও। আন্টি, আগামী মাসে আমি তোমাদেরকে সবাইকে নিয়ে ঘুরতে যাবো, সুইজারল্যান্ডে যাবো ঘুরতে সবাই মিলে, কেমন? মুকুল বাবা, কথাগুলো শুনে খুবই ভালো লাগছে বাবা, যে তুমি চাকরি পেয়েছো, অনেক টাকা বেতন পাচ্ছ, অনেক খুশি হয়েছি বাবা, আমি তো এটা আশা করেছিলাম তোমার কাছে। এখন তোমার মা একটু অনেকটা আরামে থাকতে পারবে, অনেকটা সুখে থাকতে পারবে। টুনটুনি আপু, তুমি সত্যি কথা বলেছো, কালুর বাচ্চা তো আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, এখন আমার ছেলে অনেক টাকা বেতন পায়, আমি এখন সুখে থাকতে পারবো, এখন আমার আর কষ্ট থাকবে না টুনটুনি আপু, এখন আমি খুবই হাসি খুশি থাকতে পারবো। গরিব তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল, তার পুরা পরিবার অনেক সুখে সংসার দিন কাটাতে থাকে এবং কি টুনটুনি পাখি অনেক সুখে ছিল, তাদের আশাটা পূরণ হয়ে গিয়েছিল। বন্ধুরা, গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়।
বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। দেখো মামনি, আমি তোমার জন্য বাদাম ফল নিয়ে এসেছি মামনি। দেখো বাদাম ফলগুলো খেতে মামনি সেই মজা, তুমি বাদাম ফলগুলো খেয়ে দেখো, খেলে মামনি তোমার খুবই ভালো লাগবে। বাদাম ফলগুলো মানুষ খায়, কিন্তু আমরাও খেয়ে দেখছি, অনেক ভালো লাগে এই ফলগুলো মামনি। না মানুষগুলো কি প্রত্যেকদিনই তোমাদেরকে এই বাদাম ফলগুলো গেলে না খেতে দিবে তোমাদেরকে? না মামনি, মানুষগুলো অনেক খারাপ হয়ে থাকে, সহজে তারা টাকা ছাড়া কোনো কিছু দেয় না মামনি। টাকা থাকলে তারা সবকিছু কিনা যায়, এমনকি টাকা না থাকলে কোনো কিছু তারা দিতে চায় না। আমি তো কালো কেউর সাথে গিয়েছিলাম, তাদের দৌড়ানি খেয়েছি, তারা আমাকে ঢিলে দিয়েছিল। কালো কেউ না থাকলে হয়তো আজকে আমি মারা যেতাম। এদিকে টুনটুনি মেয়ে তো খাওয়া শুরু করে দেয়। টুনটুনি মেয়ের কাছে খাবারটা খুবই ভালো লাগে, সে তখন খাওয়া বন্ধ করে বলতে থাকে, না আমার কাছে না এই ফলটা খুবই পছন্দ হয়েছে। না আমরা কি এই ফলটা লাগাতে পারি না আমাদের এখানে? তাহলে তো ওখানে তোমার মানুষের বস্তিতে যেতে হবে না, তাহলে আমরা এই জায়গায় গাছ লাগিয়ে দিই না, আমরা এই বৃষ্টিটা লাগিয়ে দিলে সেখান থেকে গাছ হলে তোমাদের করে ফল খেতে পারবো না। না মনে তোমার বুদ্ধিটা তো ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা লাগালে হবে কিনা সঠিক বুঝতে পারছি না। চলো যে আমাদের চেষ্টা করতে কোনো তো আপত্তি নেই, চলো যে আমরা বনে দেখি বৃষ্টি তো হয়, তাহলে তো ভালো হবে, তাই না? টুনটুনি পাখি তখন তার মেয়েকে নিয়ে সে জায়গায় ক্ষুদ্রের মধ্যে জাতমাত করে পরিষ্কার করে সে তখন সে জায়গায় পানি দিয়ে সে তখন সে জায়গায় কিছু বীজ গেড়ে দেয়। কিছুদিন পরে সেখান থেকে সুন্দর সুন্দর গাছ তৈরি হয়। গাছ দেখে টুনটুনি মেয়ে তো অনেকটাই খুশি হয়ে যায়, সে তখন বলতে থাকে, দেখো না দেখো আমাদের গাছগুলো জ্বালিয়ে গেছে এবং কিছুটা বড় হয়ে গেছে না? ঠিক কথা বলেছো মামনি, তোমার বুদ্ধিটা কাজে দিয়েছে। কি সুন্দর গাছগুলো জ্বালিয়ে গিয়েছে এবং কি কিছুদিন পরে ফলে ধরবে, আমাদের অনেক খুশি লাগছে জিনিসগুলো দেখে। এদিকে শয়তান কালো কালো ডালে বসে বসে তাদের সব কথাই শুনছিল, সে তখন ভাবতে থাকে এবং কি বলতে থাকে, সেদিনকে টুনটুনি পাখিকে কিছু ফল দিয়েছিলাম, সেই ফলগুলো খেয়ে তার বীজগুলো গলে দিয়েছে, বা কি সুন্দর গাছগুলো হয়েছে। এখন যখনই ফলগুলো ধরবে তখন আমি চুরি করে রাত্রে এসে খেয়ে যাবো, তাদের খাওয়ার কপালে হবে না, বা কত সুন্দর দেখা যাচ্ছে। কালো কাওয়া তো এক নম্বর চোর ছিল, সে তখন প্রতিদিনে সেই গাছগুলোকে দেখতে আসে। রাত্রেবেলা দেখে সে আর বলতে থাকে, সোনার গাছগুলো চালু করে বড় হচ্ছে না, কোনো ফলও ধরছে না, আমি খাবো কবে? আমার তো সহ্য হচ্ছে না, এসব জিনিস দেখে আমার আর ভালো লাগছে না। কালো কাওয়া সে তখন মন খারাপ করে সে তখন বাসায় চলে যায়। এদিকে বাসায় গিয়ে গড়ি তখন জিজ্ঞাসা করতে থাকে, কালো তুমি 5 দিন ধরে বলছো আমাকে দারুণ মিষ্টি ফল খাওয়াবে, কই ফলগুলো কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না, বলে তুমি আনছো না, শুধু কথাই বলে যাচ্ছ, কোথায় তোমার ফল কই? গরিব যেরকম গাছ তো সেরকমই রয়ে গেছে, বড় হচ্ছে না, এমনকি ফলও ধরছে না, তাহলে আমি কোথা থেকে আনবো বলো? আমি তো মনে হচ্ছে কি, আমার মনে হচ্ছে কি সেই গাছের ফলগুলো ধরবে না, গাছগুলো মনে হয় ভালো না, আমার যতদূর মনে হচ্ছে গাছগুলো একদমই খারাপ। সেই জায়গায় যে গাছগুলো আছে আমাকে তুমি সেই জায়গায় নিয়ে চলো, তাহলে আমি দেখে বলতে পারবো ভালো না খারাপ। তুমি আমাকে সেই জায়গায় চালু করে নিয়ে চলো। কালো তখন গড়ে কিনে সেই জায়গায় সে তখন উড়ে যেতে থাকে। এদিকে টুনটুনি মেয়ে তখন বলতে থাকে, না এই গাছগুলো না নষ্ট হয়ে গেছে, না আমরা যা পরিশ্রম করছিলাম সবগুলো বিফলে গেল, না এই গাছের ফলগুলো ধরবে না, কারণ একটা ফল তো ধরছে না। মা দেখো মামনি, গাছগুলো হচ্ছে এখনো অনেক ছোট, গাছগুলো আরো অনেক বড় হবে, গাছগুলোর যত্ন করতে হবে। তার মধ্যে তুমি কি বলছো গাছগুলো নষ্ট হয়ে গেছে? গাছগুলো নষ্ট হয়নি মামনি, গাছগুলোকে আরো আগে যত্ন করতে হবে, বড় করতে হবে, তারপরে তোমার ওকে ফল দিবে। এত সহজে ফল দিবে না, তোমার আর ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় মামনি। আমি বুঝতে পেরেছি মা, তুমি কি বলতে চাইছো। তুমি বলতে হবে গাছের আগে যত্ন করতে হবে, তারা ঠিক আছে মা, আমি নদীর থেকে পানি এনে পানি দিচ্ছি গাছে, এখনই পানি দিচ্ছি নদীর থেকে পানি এনে। না মনে তুমি সত্যি কথা বলেছো, আমারও তাই মনে হচ্ছে, গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, আমাদেরকে আরো পানি দিতে হবে গাছে, চলো যাই। তখন টুনটুনি আর তার মেয়ে তখন পানি আনতে চলে যায় নদীর পাড়ে, কিন্তু সেখানে একটা কবুতর, বুড়ো কবুতর বসেছিল। টুনটুনি মামনি, তুমি এত পানি দিয়ে কি করবে? এত পানি নিচ্ছ কেন তুমি? আঙ্কেল আমি যে কিছু ফল গাছ লাগিয়েছিলাম, কিন্তু ফল গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে, সেখানে পানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, গাছগুলো একদম শুকিয়ে গেছে। টুনটুনি মামনি, তোমার গাছের পাতা কি টলে যাচ্ছে নাকি? তোমার গাছের পাতা? হ্যাঁ চাচা, গাছের সব পাতা টলে যাচ্ছে, এবং কি সব পাতায় টলে গেছে। আমি আসার সময়, ওখান দিয়ে আসার সময় দেখতে পারলাম একটা কে যেন বাদাম চাষ করেছে একটুখানি জায়গা, তার মানে ওই ক্ষেতটা হচ্ছে যে তোমার। টুনটুনি দেখো, বাদাম ধরে মাটির নিচে, তোমার গাছ তো পেকে গিয়েছে, দেখো মাটির নিচে অনেক বাদাম আছে, তুমি সেগুলো গিয়ে তুলে নাও, তাহলে তুমি খেতে পারবে। মাটির তো নিচে ধরে বাদাম, তাই না? টুনটুনি আর তার মেয়ে এসব কথা শুনে তো অনেক খুশি হয়ে যায়, তখন তারা সেখান থেকে উড়ে চলে যায় চালো চালো করে। কিন্তু এদিকে কালো আর গড়ি তারা ক্ষেতের পাড়ে চলে এসেছে, এদিকে গড়ি তখন বলতে থাকে,
কালু তুমি হচ্ছে যে একদম গাদা, কারণ বাদাম ধরে মাটির নিচে, বাদাম তো নিচে ধরে না, তাই না? তাহলে তুমি ভাবলে কি করে যে তুমি উপরে ধরবে বাদাম, মাটির তলে ধরবে বাদাম? বাদাম তুলে নিতে হবে, আমাদের সময় নেই, আমাদের হাতে খুব একটা, চালো চালো করে তুলে নিতে হবে। গৌরী তুমি কি সত্যি কথা বলছো? তুমি তো আমাকে আগে থেকে বলো যে বাদাম আনবে আমার জন্য, তুমি 100 হলে ফল আনবে, ফল আনবে, এটাকে বাদাম বলা হয়। চালু করে গাছটা তুলে নিয়ে যাও, চলো টুনটুনে দেখে আসলে পরে তুলতে পারবো না, চালু চালু করে তুললে আমাদেরকে এখান থেকে নিয়ে যেতে হবে, চালু করো। শয়তান কালো গড়ে তখন চালো চালো করে গাছগুলা তুলে ফেলে দিয়ে তখন তারা বস্তায় ভরে নিয়ে তখন তারা সেখান থেকে উড়ে যেতে থাকে। মানে আমাদের গাছগুলো তোকে আগে থেকে উঠানো দেখছে না, এমনকি কে যেন আমাদের গাছগুলো উঠিয়ে সব বাদাম নিয়ে গেছে না, কোন পাখি যেন চুরি করে সবকিছু নিয়ে গেছে। না মনে এই দেখো এখানে কালো একটা ফোর পরে আছে, তার মানে এটা কালো কেউ আর কাম, কালো কেউ তো একদমই চোর, অরিজিনাল চোর, সে তো আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে। এই শয়তান কালো কেউ আসে দেখলে আমারই ক্ষতি করে, আমি তার কাছে যাচ্ছি, তুমি এখানে থাকো। তখন টুনটুনি পাখি কালো কাওয়ার কাছে উঠে চলে যায়। কালো আর গড়ে তোমরা বাইরে চলে আসো। কি হয়েছে টুনটুনি পাখি এত জোরে জোরে চিল্লাচ্ছে কেন, আমাদেরকে ডাকছে কেন, কি হয়েছে বলো? ঘুরে আপু কালো ভাই তুমি এতটা খারাপ জানাচ্ছো না, তুমি আমার ক্ষেতে সব বাদাম চুরি করে নিয়ে এসেছো কেন? চাইলে কি তোমাদেরকে না করতাম নাকি? সব বাদাম নিয়ে এসেছো চুরি করে, কিছু বাদাম তো রেখে আসতে পারতে, একটা বাদাম রেখে আসলে সব তুমি চুরি করে নিয়ে এসেছো। চোর কোথাকার জানি, কোথাকার চোর জানি কোথাকার। দেখো টুনটুনি পাখি তুমি উল্টা পাল্টা কথা বলছো কেন? আমরা চুরি করিনি, অন্য কেউ আমরা চুরি করে নিয়ে গিয়েছে। দেখো কালো ভাই তুমি মিথ্যা কথা বলছো কেন? এই পাকড়াটা তোমার পরে গিয়েছিল এখানে, আমি জানি তুমি চুরি করেছো আমার সব বাদাম। টুনটুনি পাখি তুমি অনেক উল্টা পাল্টা কথা বলছো, অনেক চিল্লা পাল্লা করছো। তুমি এখান থেকে যাবে নাকি লাঠি নিয়ে আসবে তোমাকে মারার জন্য? এসব কথা বলে শয়তান কাওয়া ঘর থেকে লাঠি নিয়ে চলে আসে এবং তখন টুনটুনির কপালে কিন্তু ফিটকা মারে লাঠিটা। মারো কালো ভাই মারো, আমাকে গরিব বলে তোমরা অনেক মারামারি করছিল, অনেক মারছিল আমাকে, আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তুমি তোমার বাদাম চুরি করেছিলে, তার মধ্যে তোমার ঘর একদম পুরো ছাই ছাই হয়ে যাবে, তুমি বেঘর হয়ে যাবে। আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, তোমাকে কথাটা মাথায় রেখো, আমি কোনো তোমাকে অভিশাপ দিই না, আজকে তোমাকে অভিশাপ দিয়ে গেলাম আমি তোমাকে। তুমি একদিন আমাকে কাঁদিয়েছো, আল্লাহ তাআলা তোমাকে একদিন কাঁদিয়ে ছাড়বে। এদিকে টুনটুনি পাখি কাঁদতে কাঁদতে তার বাসায় চলে আসে। এদিকে শয়তান কালো বলি তারা তো অনেক খুশি ছিল বাসায়। কালো দেখো কিছু বাদাম কাঁচা আছে, কিছু বাদাম পেকে গিয়েছে, আমাদেরকে কাঁচাগুলো সিদ্ধ করে খেতে হবে, নাহলে ভালো লাগবে না। শয়তান কালো তখন লাকড়ি এনে তখন সে আগুন ধরে দেয়। এদিকে তারা যখন আগুন ধরাচ্ছিল তখন এক টুকরা কয়লা তাদের ঘরে কোনায় গিয়ে পড়ে থাকে এবং কি কালো আর গড়ে তো সেদিকে তারা এখন খেয়ালে করছিল না, কারণ তাদের শুধু বাদামের দিকে চোখ ছিল। তারা বাদাম খেতে থাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে। কালো বাদাম খেতে আমার পানি পিয়াসা লেগে গেছে, চলো যাই নদীর থেকে আমরা ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে আসি, চলো যাই, আমরা পরে বাদাম খাবো, চলো। চলো যাই, চলো, আমারও পানি পিপাসা লেগেছে, চলো যাই, চলো। শয়তান কালো আর গড়ে তখন তারা দুজনে উড়ে চলে যেতে থাকে সে নদীর পাড়ে। নদীর পাড়ে গিয়ে তারা পানি খায়, ঠান্ডা পানি খেয়ে তারা এদিক ওদিক ঘুরতে থাকে, ঘুরে মজা করতে থাকে। কিন্তু এদিকে বিকালবেলা বাসায় এসে দেখতে পায় তখন তাদের ঘরটা পুরো খারখার হয়ে যাচ্ছে, সেখানে অনেক পাখিগুলো দাঁড়িয়ে আছে। ঘুরে তখন কাঁদতে কাঁদতে সে তখন বলতে থাকে, কালো দেখো আমাদের ঘরটা পুরো খারখার হয়ে যাচ্ছে এবং কি ভিতরে বাদাম গুলো পুরো শেষ হয়ে গিয়েছে, আমরা এখন কোথায় থাকবো, কি করবো, কোনো কিছু তো বুঝতে পারছি না, কোথায় যাবো ঠান্ডার ভিতরে আমরা এখন। গৌরী দেখো আমাদের ঘর পুরে খারখার হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। ঠান্ডার ভিতরে কোথায় থাকবো, কি খাবো, কোথায় যাবো আমরা? কালো ভাই তুমি কি ঘরের মধ্যে আগুন ধরিয়েছিলে কিসের কারণে বলো দেখি? জয়া ভাই ঘরে আমি আগুন ধরিয়েছিলাম যে বাদাম সিদ্ধ করে খাওয়ার জন্য। বাদাম সিদ্ধ করতে খেয়ে দেখি এখন দিকে আমার পুরো ঘরটাই পুড়ে গেছে। এখন আমি কোথায় থাকবো, কি করবো ঠান্ডার ভিতরে? শয়তান কালো শয়তান করে দেখো, যেরকম তোমরা আমাকে কাঁদিয়েছিলে সেদিনকে তোমরা আজকে সেইভাবে কাঁদছো কিসের কারণে জানো? তুমি আমাকে সেদিনকে গরিব বলে তুমি আমাকে অনেক কাঁদিয়েছিলে, আমার সব বাদাম চুরি করে নিয়ে এসেছিলে, আমাকে মেরেছিলে। দেখো আল্লাহ তাআলা তার বিচার করেছেন, মানুষ বিচার করে তাড়াতাড়ি, আল্লাহ তাআলা ধীরে ধীরে বিচার করে, তার কোনো তাড়াহুড়া নেই। দেখো তোমাদের ফল তোমরা পেয়ে গেছো, তোমরা ভালো হয়ে যাও, এখনো সময় আছে, তোমরা ভালো হয়ে যাও। এসব কথা বলে তারা যার যার বাসায় তারা সবাই চলে যায়। এদিকে কালো আর গরিব অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ তাদের পুরো বাসাটা পুরো খারখার হয়ে গিয়েছিল। এদিকে ঠান্ডার ভিতরে তারা তখন দুইজন বাইরে বসেছিল। গরিব তো নিজের ভুল বুঝতে পারে। বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। শহর জঙ্গল সব জায়গা দিয়ে কঠিন, অনেক ঠান্ডা পড়েছে এবং কি ছোট পাখিরা কোথাও যাওয়া আসা করতে পারছিল না এবং কি বুড়ো পাখি অনেকগুলোই মরে গিয়েছিল এই ঠান্ডার কারণে। কালো তুমি চালু করে আগুন জ্বালিয়ে দাও এবং কি না হলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠান্ডা জমে যাচ্ছি তো বাঁচতে পারবো না না হলে।
গৌরী দেখো, সারাদিন তো শুধু খালি আগুন জ্বালিয়ে রাখো, ঘরের লাকড়ি মনে হয় শেষ হয়ে গেছে। এত আগুন জ্বালালে তাহলে সমস্যা হয়ে যাবে। দেখো কালো, লাকড়ি শেষ হয়ে গেলে চালু করে লাকড়ির ব্যবস্থা করতে হবে, না হলে আমাদের ছেলের সমস্যা হয়ে যাবে তো। গৌরী, এই ঠান্ডার ভিতরে লাকড়ি আমি কোথায় পাবো এবং কি লাকড়ি জোগাড় করবো কিভাবে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এখন আমি কি করব? বাবুকে নিয়ে তুমি ঘরে থাকো এবং কি দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। লাকড়ি আমি খুঁজে দেখি বাইরে, আমার ছেলের যেন কিছু না হয়। আমার ছেলেকে তুমি দেখে রেখো, আমি বাইরে যাচ্ছি লাকড়ি খুঁজে। আমি গেলাম বাইরে। এসব কথা বলে বাইরে তখন কালু চলে যায় লাকড়ি খোঁজে, কিন্তু চোখে মুখে কোনো কিছু দেখতে পারছিল না, কারণ বরফটা অনেক বেশি পড়ছিল, কুয়াশায় ঢেকে গিয়েছিল সব সাইডে। তখন কালু বলতে থাকে, আরে বাপ রে বাপ, আশেপাশে তো কোনো কিছু দেখতে পারছি না। বাড়ি ঘরটাতে কোথায় গেল? এবং কি টুনটুনির বাসা মনে হয় সামনেই আছে। তাহলে টুনটুনির বাসায় চলে যাই, তার বাসা থেকে পরে যাব। তখন কালো আবার টুনটুনির বাসা খুঁজতে থাকে, কিন্তু পাচ্ছিল না। মা, আমার অনেক খিদে পেয়েছে, আজকে তুমি শিকারে যাবে না? আমাকে খাবার এনে দিবে না? দেখো বাবা, বাইরে অনেক ঠান্ডা পড়েছে, এই কারণে কোনো পাখি বাইরে বের হচ্ছে না। কিভাবে শিকার করব বাবা বলো? তার মানে মা, আমাকে আরো কদিন না খেয়ে থাকতে হবে এই বাসায়? না বাবা, তোমাকে না খেয়ে থাকতে হবে না। দেখি আমি কিছু না কিছু একটা ব্যবস্থা অবশ্যই করব। তুমি 4 দিন ধরে খাবার খাও না, দেখি আমি যে কোনো একটা ব্যবস্থা অবশ্যই করবো। এসব কথা বলে তখন চিল সেখান থেকে উড়ে যেতে থাকে। উড়ে গিয়ে তখন সে একটি জায়গায় দাঁড়িয়ে থাকে চুপচাপ ভাবে। অন্যদিকে কালু তো রাস্তা হারিয়ে ফেলেছিল। টুনটুনি আপু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কোথায় আছো তুমি? আমার আওয়াজ তুমি শুনতে পাচ্ছ? আমি তোমাকে ডাকছি। আরে বাহ, মেলা দিন পরে একটা শিকারি পেয়েছে, আজকে হাতছাড়া করা যাবে না। যে করে হোক না কেন এটাকে ধরতেই হবে। আমার মনে হয় রাস্তা হারিয়ে ফেলেছে, এই কারণে সে ডাকাটাকি পারছে, তাই এই সুযোগটা কাজে লাগাতে হবে। আমার মনে হচ্ছে টুনটুনি পাখির বাসায় এই জায়গায় না। আমি কি মন জায়গায় ফেসে গিয়েছি, চোখে মুখে কোনো কিছু তো দেখতে পারছি না। আমাকে অন্য কোথাও যেতে হবে, দেখি কি করা যায় এখন। এসব কথা বলে এবং কি কালো খাবার যখনই উঠতে যাবে তখনই, কালু ভাই, আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, তুমি কোথায় আছো? টুনটুনি আপু, তুমি আমার ডাক শুনতে পারছো? আমি এদিকে আছি এবং কি বাসা হারিয়ে ফেলেছি আমারটা, আমাকে নিয়ে যাও। কালু ভাই, আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কিন্তু কোথাও যেও না, ওখানে থাকো, আমি আসছি। সেই শয়তান চিল তখন ধীরে ধীরে কালো কাবার কাছে চলে যায়, গিয়ে তারপরে অ্যাটাক করে দেয়। কালো কাবা তো অনেকটাই ভয় পেয়ে যায়। প্লিজ চিলাপু, তুমি আমাকে ছেড়ে দাও, আমার ছেলেটা না খেয়ে আছে, আমাকে খাবার নিয়ে যেতে হবে। এভাবে তোকে কি করে যেতে দিতে পারি বল? আজকে তোকে খুব মজা করে খাবো এবং কি লবণ মরিচ দিয়ে খুব সুন্দরভাবে খাবো। তোকে ধরেছি খাওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য নাকি? আমি তো কতদিন ধরে শিকার করতে পারি না, আজকে খুব মজা করে খাবো। চিল তো তখন আর কালোকে ছাড়ে না, কালোকে তখন উড়িয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে গরি তো চিন্তা করতে থাকে কালুর জন্য। মা, আব্বু কখন আসবে? আব্বু তো এখনো এলো না। মা, নকুল বাবা, তোমার বাবা কিছুক্ষণ পরে চলে আসবে বাবা, তুমি শুয়ে ঘুমাও। তার ছেলেকে তখন বুঝিয়ে শুনে ঘুম পাড়িয়ে দেয়। গরি পথ চেয়ে তাই কালো আসে না। সকাল হতে কালোকে খুঁজতে বের হয়ে যায় গরি তখন। টুনটুনি আপু, কালকে কি কালো কি তোমার বাসায় এসেছিল? না গরি আপু, কালকে তো কালো ভাই তো রাত্রে আমার বাসায় আসেনি। কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলো দেখি, তুমি কাঁদছো কিসের জন্য? টুনটুনি আপু, কালকে রাত্রেবেলা কালো তো বের হয়ে গিয়েছিল লাকড়ি আনার কথা বলে। লাকড়ি ঘরে ছিল না, কিন্তু কালো তো কালকে রাত্রে ঘরে ফিরেনি, আজকে এখনো যায়নি ঘরে। গরি, তুমি কান্নাকাটি করো না, আমার মনে হচ্ছে কালো ভাই কোনো বিপদে ফেসে গেছে। চলো যাই, আমরা কালো ভাইকে খুঁজে বের করি, চলো যাই। তখন তারা দুজন মিলে কালোকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরে কালোর একটি পাখনা সেখানে দেখতে পায় তারা। টুনটুনি আপু, আমার এটা কি হয়ে গেল গো? এখন আমি কিভাবে বাঁচবো? কালোকে মনে হয় কোনো চিল খেয়ে নিয়েছে, এখন আমি কাকে নিয়ে থাকবো বলো তো টুনটুনি আপু? টুনটুনি আপু, এখন আমার ছেলেকেই বা গিয়ে কি বলবো বলো তো টুনটুনি আপু? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। দেখো গরি আপু, তুমি এখন কান্নাকাটি করো না, তোমার একটা ছেলে আছে। তুমি কান্নাকাটি করলে তাহলে তোমার ছেলেকে কে দেখবে? তোমাকে শক্ত হতে হবে, তোমার ছেলে যেন তোমাকে বাঁচতে হবে। চলো যাই, আমরা বাসায় চলে যাই, চলো। টুনটুনি পাখি তখন গরিকে বুঝিয়ে শুনিয়ে তাদের বাসায় নিয়ে যায়। তখন গরির ছেলে বলতে থাকে, মা, আব্বু কোথায়? আব্বু আসেনি? না মুকুল বাবা, তোমার আব্বু লাকড়ি আনতে গিয়েছে, তোমার আব্বু অনেক দূরে চলে গিয়েছে, আসতে তার অনেকটাই দেরি হবে বাবা। তুমি এখনো বুঝতে পারবে না, আসতে অনেকটাই দেরি হবে। তুমি একটু ধৈর্য ধরো, তোমার বাবা ঠিকই চলে আসবে।
অন্যদিকে তখন গরির সাথে তার সন্তান থাকা শুরু করে দেয়। কালো যেসব কাজ কাম করতো সবই এখন গরির করতে হয়, কারণ কালো তো বেঁচে নেই। এরই মাঝে তখন বৃষ্টি শুরু হয়। একদিন বৃষ্টির ভিতরে তাদের ঘরটা ভেঙে পড়ে যায়। সেই জায়গায় তখন তার ছেলে বলতে থাকে, মা আমাদের ঘরটা তো ভেঙে গেল মা, এখন আমরা থাকবো কোথায়, কোথায় যাব? মুকুল বাবা তুমি চিন্তা করো না, তোমার টুনটুনি আন্টি আছে না, তার কাছে যাই, চলো তার কাছে গেলে সে না বলবে না। তখন গরি এবং কি তার ছেলে তখন চলে যায় টুনটুনির বাসায়। দরজা গিয়ে তখন টুকাতে থাকে, টুনটুনি আপু দেখো আমাদের ঘরটা বৃষ্টিতে ভেঙে গেছে। টুনটুনি আপু আজকে তোমাদের ঘরে থাকতে দাও আমাদেরকে, প্লিজ। টুনটুনি আপু তুমি না বলো না, না হলে আমরা থাকবো কোথায়? থাকার মতো আমাদের কোনো জায়গায় তো নেই, তাই না? গরিব বান্ধবী তুমি ভাবলে কি করে যে তোমাকে আমি না করবো? তোমাকে তো আমি কখনোই না করবো না, কিন্তু আমার খাটার শাশুড়ি দেশে থেকে বাসায় চলে এসেছে আমাদের বাসায়, জানি না সে কি করবে। এবং চলো আগে বাসায় ভিতরে যাই, পরে বলে দেখি কি বলে, চলো যাই। তখন তারা সবাই ঘরের ভিতরে চলে যায় এবং কি টুনটুনি পাখি গিয়ে সবকিছু বলে, কিন্তু টুনটুনির শাশুড়ি সরাসরি তাদেরকে না করে দেয়। গরি তখন তার সন্তানকে নিয়ে তখন বাইরে চলে আসে, একটি গাছের উপরে বসে বসে সে তখন কাঁদতে থাকে আর কালোর কথা মনে করতে থাকে। কালো তুমি আমাকে কোথায় রেখে গেলে? আমার সন্তানকে আর আমাকে, আমরা বিপদের ভিতরে আছি, তোমার কথা খুবই মনে পড়ছে। তুমি যখন ছিলে তখন আমাদের কতই না হাসি খুশি ছিলাম এবং কি কতই না সুখ ছিল। তুমি কোথায় চলে গেলে কালো আমাদেরকে রেখে? মা আব্বু কত দূরে গিয়েছে, চলো না মা আমরাও আব্বুর কাছে চলে যাই, খুঁজতে খুঁজতে পেয়ে যাবো, চলো না মা আব্বুর কাছে যাই। গরি তখন তার সন্তানকে নিয়ে সেখান থেকে সে তখন সামনের দিকে উড়ে যেতে থাকে। সেখানে উড়ে যাচ্ছিল তখন গরি ট্রেনের ডাব্বা দেখতে পায়। তখন গরি উড়ে যাচ্ছিল, তখন সে ভাবতে থাকে, এখনকার মতো ট্রেনের ডাব্বার ভিতরে গিয়ে বাসাটা বানিয়ে নিয়ে সেখানে থাকি, তাহলে আর সমস্যা হবে না। আমার ছেলে না হলে সমস্যা হয়ে যাবে, আমাকে তাই করতে হবে। তখন গরি সেই জায়গায় বাসা বানিয়ে সেখানে তার ছেলেকে নিয়ে বসবাস করা শুরু করে দেয়। অন্যদিকে সেই জায়গায় অনেক বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে টুনটুনি পাখির ঘরটাও ভেঙে যায়। তখন টুনটুনি পাখি বলতে থাকে, মা বৃষ্টিতে তো ঘরটা ভেঙে গেল, এখন কোথায় থাকবো, কোথায় যাবেন, কি করবেন? না হলে বাবুর সমস্যা হয়ে যাবে, যা কিছু করে চালু করে করতে হবে। দেখো বোমা, এখন আমি কি করে বলবো কোথায় যাব কি করব? তুমি যা কিছু করার করো, আমি তো জমে শেষ হয়ে গেলাম, ঠান্ডা লাগছে আমার খুবই। তখন তারা তিনজন সেখান দিয়ে উড়ে যাচ্ছিল। তখনই হঠাৎ করে গরি জানলার পাশ থেকে দেখতে পায় গরি তখন সামনের দিকে উড়ে গিয়ে সবাইকে তখন সেই ট্রেনের ডাব্বার ভিতরে নিয়ে চলে আসে। গরিব তুমি কি এই জায়গায় থাকো? হ্যাঁ টুনটুনি বান্ধবী আমি এখানেই থাকি, এখানে তুমি থাকলে থাকতে পারো, ট্রেনটা তো অনেক বড়, আমি তো এখানে অনেক দিন ধরে আছি, তোমরা এখানে থাকো, সমস্যা হবে না। গরিমা, তুমি আমাকে মাফ করে দাও, সেদিনকে আমি অনেক বড় ভুল করেছিলাম তোমার সাথে, তুমি আমাকে মাফ করে দাও। আমাকে তুমি মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করেছিলাম। তোমার কাছে লজ্জা আমার মাথা নত হয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না মামনি। আন্টি এগুলো আপনি কি কথা বলছেন? আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো, এবং কি ট্রেনটা তো আর আমার না, তাই না? এটা তো আর আমার হুকুমে চলবে না, এবং কি সবাই মিলে একসাথে থাকলে তাহলে খুবই ভালো হবে, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো। আন্টি এটা আপনি কেমন কথা বলছেন? আমরা তো একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়াবো, এটাই তো নিয়ম, তাই না? আমাদের এটাই তো কাজ, তাই না? আরে বাহ গরিব, তুমি তো ভালো কথা বলা শিখে গেছো দেখি, এখন তুমি সবকিছু ম্যানেজ করতে পারো, ভালোই হয়েছে। আমরা সবাই মিলে এখন একসাথে মিলেমিশে থাকবো, এটাই ভালো হবে। টুনটুনি বান্ধবী চালু করে আমি এখানে আগুন জ্বালিয়ে দিচ্ছি, না হলে আন্টির এবং কি খোকার সমস্যা হতে পারে। গরি তখন সেই জায়গায় আগুন জ্বালিয়ে দেয় এবং কি টুনটুনি এবং কি গরি তারা সেই জায়গায় বসবাস করতে থাকে। বন্ধুরা এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন গল্পটা কেমন হয়েছে। বন্ধুরা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।